হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসির আরেকটা টিউটোরিয়াল ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আজকে আমরা কলকাতা পুলিশ, ডব্লিউবিপি কনস্টেবল সহ পুলিশের বিভিন্ন পরীক্ষার জন্য এবং তার সাথে ক্লার্কশিপ এবং সিএইচএসএল টায়ার 2 এর জন্য অঙ্কের একটা প্র্যাকটিস সেট আলোচনা করব। এটা বিভিন্ন ধরনের আমাদের কোশ্চেন থেকে নেওয়া হয়েছে। শারদিয়ার এই আনন্দর মুহূর্তে আমাদের প্রিপারেশনে যাতে কোনো খামতি না হয়, সেই জন্য আমাদের এই বিশেষ উদ্যোগ। তো চলো সময় না নষ্ট করে চলে আসি আজকের আমাদের সেটে। 40 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত দেওয়া রয়েছে 5:3। ওই মিশ্রণে কত লিটার জল মিশ্রিত করলে মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:4 হবে। মিশ্রণের একটা বৈশিষ্ট্য হচ্ছে 40 লিটার তুমি মিশ্রণ নিয়েছো, প্রথমে ধরো তোমার যে পরিমাণ রয়েছে সেটা হচ্ছে 40 লিটার, তাই তো? এবার ওই যে 40 লিটার যে মিশ্রণটা রয়েছে এখান থেকে তুমি 10 লিটার বের করে নিলে, সাপোজ 10 লিটার যদি বের করে নাও তাহলেও কিন্তু এতে দুধ আর জলের যে অনুপাত এটা কিন্তু কত থাকবে? দুধ আর জলের অনুপাত সবসময় থাকবে কিন্তু 5:3। বুঝতে পারছো? এবার ওই মিশ্রণে তুমি যদি বাইরে থেকে জল অ্যাড করো বা দুধ অ্যাড করো তাহলেই একমাত্র কিন্তু পরিমাণটা তোমার দুধ কিংবা জলের বাড়বে। তো এখানে তোমাকে কি করতে হবে, যেহেতু আমাদের দুধ যোগ করা হচ্ছে না, জল যোগ করা হচ্ছে, তাহলে দুটো ক্ষেত্রেই কিন্তু দুধের পরিমাণ একই করে নিতে হবে। এখানে দুটো ক্ষেত্রে দেখো দুধের পরিমাণ কিন্তু একই দেওয়া রয়েছে অলরেডি। যদি না থাকতো তাহলে সেখানে গুণ করে দুটোর ক্ষেত্রে এক করে নিতে হতো, ঠিক আছে? তো এখানে যেহেতু এক অলরেডি হয়ে আছে, তার মানে কি প্রথমে ছিল 5:3, পরে হলো 5:4। তার মানে কে বেড়েছে? শুধু জল বেড়েছে। এটা হচ্ছে জল, এটা হচ্ছে দুধ, তাই তো? তাহলে এখানে কে বেড়েছে? শুধু জল বেড়েছে। কত বেড়েছে? 1 বেড়েছে, তাই তো? তাহলে এই যে 1 এটা সমান তোমাকে বের করতে হবে। এবারে এই 1 বের করার জন্য এবারে এই 1 বার করার জন্য তোমাকে কি করতে হবে? এখানে প্রথম যেটা ছিল পরিমাণ সেটা দেখে নিতে হবে। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি 5 আর 3 ছিল 8, অর্থাৎ এই যে 8 রেশিও, এই 8 রেশিও সমান দেখো 40 লিটার দেওয়া রয়েছে। তাহলে 8 রেশিও যদি 40 লিটার হয় তাহলে 1 রেশিও সমান হচ্ছে 5 লিটার। আবার এখানেও আমরা 1 রেশিও পেয়েছি, তাহলে এটাই হচ্ছে 5 লিটার। অর্থাৎ আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, 5 লিটার। বুঝতে পারছো? চলে আসছি নেক্সট কোশ্চেনে। এখানে দেখতে পাচ্ছ কি বলেছে, 1000 থেকে 5000 এর মধ্যে কয়টি সংখ্যা 225 দ্বারা বিভাজ্য? ঠিক আছে? তো এই ধরনের কোশ্চেন যখন তোমার পরীক্ষাতে থাকবে তখন তুমি কিভাবে সলভ করবে না, অনেকে দেখবে এখানে 5000 থেকে 1000 বিয়োগ করে 4000 যে ডিফারেন্সটা থাকছে, এই যে 4000 ডিফারেন্স থাকে, এই 4000 ডিফারেন্সকে 225 দিয়ে ভাগ করে দেখে নেয় যে কতগুলো সংখ্যা তোমার 225 দিয়ে ডিভিজিবল হচ্ছে। তুমি যদি সেটা বার করো তখন দেখো উত্তরটা কিন্তু পাওয়া যাচ্ছে না। তাহলে এর যেটা একেবারে সঠিক পদ্ধতি সেটাই কিন্তু আমরা এখানে করব। এখানে আমরা দুটো মেথড তোমাদেরকে শেখাবো। আমরা শুধুমাত্র জাস্ট অঙ্কগুলো কষে দিই না, এর থেকে আসা বিভিন্ন ধরনের কোশ্চেন কেমনভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে সেটাও কিন্তু আলোচনা করি। তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো প্রথমে দেখতে পাচ্ছ আমাদের যেটা রেঞ্জ দেওয়া আছে সেটা হচ্ছে 1000 থেকে 5000। তার মানে কি করতে হবে, এই যে 1000 রয়েছে তাকে তুমি প্রথমে 225 দিয়ে ভাগ করলে, তো দেখো এখানে প্রথমে যদি আমরা 100 খাচ্ছে না তাহলে 4 দিচ্ছি সরাসরি, তাহলে দেখো হয়ে যাচ্ছে 900। তার মানে বাকি থাকছে 100। অর্থাৎ 1 থেকে 1000 এর ভেতরে
যতগুলো সংখ্যা 225 দিয়ে ডিভিজিবল সেটা হচ্ছে 4টি। ঠিক আছে, এরপর আমরা একইভাবে কি করব, এই 1000-এর পরে যেটা যে রেঞ্জটা রয়েছে অর্থাৎ 5000, এই 5000 সংখ্যাটি কতগুলো 225 দিয়ে ডিভিজিবল সংখ্যা দ্বারা ডিভিজিবল আর কি, সেটা দেখে নেব একই রকম ভাবে। তাহলে দেখো প্রথমে আমরা এটা 2 যদি খাওয়াই তাহলে হচ্ছে 450, তার মানে 50, আর এখানে 0 আবার 2, তার মানে হচ্ছে 450। তাহলে তোমার এখানে 50 অবশিষ্ট থাকছে। তাহলে 1 থেকে 5000 এর ভিতরে যতগুলো সংখ্যা 225 দিয়ে ডিভিজেড সেটা হচ্ছে 22টি। ঠিক আছে, এটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে বার করতে হচ্ছে। তাহলে তুমি দেখো এখানে 1 থেকে 1000 এর ভেতর হচ্ছে 4টি সংখ্যা, আর 1 থেকে 5000 এর ভেতর হচ্ছে 22টি সংখ্যা। তাহলে এখান থেকে আমরা সরাসরি বলতে পারি যে 1000 থেকে 5000 এর ভেতরে ডিভিজিবল সংখ্যা কি হবে না, 22 মাইনাস 4 মানে হচ্ছে 18টি। এটাই কিন্তু হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর, 18টি। ঠিক আছে, তো এই যে কোশ্চেনটা তোমরা দেখলে, এই কোশ্চেনটা করার সময় তোমাদেরকে একটা সাবধানতা অবলম্বন করতে হবে। মেথড 1-এ তোমরা যদি করো, কি ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে না, এখানে দেখতে হবে যে এই 1000 বা 5000 এর ভেতরে এমন কোনো সংখ্যা নেই তো যেটি 225 দিয়ে ডিভিজিবল হচ্ছে। তার মানে তার যে রেঞ্জটা দেওয়া রয়েছে তার রেঞ্জের এই যে যেটা প্রথম সংখ্যা এবং যেটা শেষ সংখ্যা সেগুলি 225 দিয়ে ডিভিজিবল নয় তো। যদি ডিভিজিবল হয় তাহলে যদি একদিকে হয় তাহলে তোমার হবে যতগুলো সংখ্যা আমরা পেলাম তার সাথে 1 যোগ হবে, আর যদি দুদিকেই হয় তাহলে হবে 2 যোগ হবে। ঠিক আছে, অর্থাৎ তুমি এখানে কি করলে, মাঝের সংখ্যাগুলোকে বের করে নিলে। আমাদের এই যে পদ্ধতি যেটা দেখতে পাচ্ছ এরকম 18টা সংখ্যাকে তুমি বের করে নিলে। এবারে যদি প্রথম সংখ্যাটা যেটা তুমি ধরেছো সেটা ডিভিজিবল হতো কত দিয়ে না 225 দিয়ে, তাহলে কি হতো, এই রেঞ্জের ভেতরে কি হতো, একটা সংখ্যা বেড়ে যেত স্বাভাবিকভাবে। একই রকম ভাবে যদি শেষের সংখ্যাটাও 225 দিয়ে ডিভিজিবল হয় তখন সেটাকেও কিন্তু ধরতে হবে। তাহলে তখন হয়ে যাবে টোটাল 18 প্লাস 2 মানে 20টা হয়ে যাবে। তো এই সাবধানতাটা কিন্তু তোমাকে এই পদ্ধতিতে করার সময় মানে অবলম্বন অবশ্যই করতে হবে। ঠিক আছে, এরপরে দেখো আমরা মেথড 2-তে দেখব যেটা কিভাবে করা যায়। ঠিক আছে, এই বিষয়টাকে আরো সহজভাবে করার জন্য, সহজভাবে আনার জন্য তোমাকে কি করতে হবে, এই ভাগটা প্রথমে করে নিতে হবে। ভাগটা করে নিয়ে তুমি দেখতে পাচ্ছ 100 সংখ্যাটা বেশি হচ্ছে এটার থেকে, তার মানে 900 যে সংখ্যাটা রয়েছে সেটাই কিন্তু 225 দিয়ে ডিভিজিবল। তাহলে এই 1000 এর পরে এই যে রেঞ্জটা আমরা ধরে নিয়েছি যেটা দেওয়া রয়েছে 1000 থেকে 5000 এর ভেতরে, তো এই রেঞ্জের ভেতরে প্রথম যে সংখ্যাটি, ফার্স্ট যে সংখ্যাটা 225 দিয়ে ডিভিজিবল সেটা কত হবে, 900 হচ্ছে বাইরে মানে 1000 এর থেকে ছোট। এর সাথে 225 যদি 900 সাথে 225 যোগ করা হয় তাহলে 1125 হচ্ছে সেই সংখ্যা যেটি প্রথম 225 দ্বারা ডিভিজিবল এবং 1000 এর পরে আছে। একই রকম ভাবে লাস্ট সংখ্যা যেটা আমরা পাচ্ছি সেই লাস্ট সংখ্যাটা কত হচ্ছে মানে 5000 এর আগে। তাহলে 5000 এর আগে দেখো 50 বেশি হচ্ছে, তার মানে কি এর থেকে 50 কমালে সংখ্যাটা হবে তোমার 225 দিয়ে ডিভিজিবল। মানে 5000 থেকে 50 কমালে কত হচ্ছে 4950, এই সংখ্যাটি হচ্ছে 225 দিয়ে ডিভিজিবল। এবার দেখো এখানে তোমাদেরকে এই মেথড 2-তে করার সময় এপির একটা ফর্মুলা ইউজ করতে হবে। এপি মানে হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এখানে টি এন টার্ম যেটা এটা হচ্ছে টি ফার্স্ট টার্ম প্লাস এন মাইনাস 1 ইন্টু কমন ডিফারেন্স ডি। ঠিক আছে, এখানে কমন ডিফারেন্স হচ্ছে তোমার ডি মানে হচ্ছে এখানে 225, প্রত্যেকটার ক্ষেত্রে 225 গ্যাপ রয়েছে। প্রথমেরটা 1125, তারপরে তার সাথে 225 যোগ হবে, তারপরে 225 যোগ হবে, এরকম ভাবে চলছে। তো এখানে আমরা এন টার্মটা জানি, লাস্ট টার্ম যেটা সেটা হচ্ছে দেখো 4950 এবং ফার্স্ট টার্মটা জানি 1125।
কিন্তু সেটা কততম টার্ম সেটা আমরা জানি না। তাহলে এটা n-1, আর এটাও আমরা জানি এটা হচ্ছে আমাদের 225, তাই তো? তাহলে এখানে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে n-1 ইন্টু 225 থাকছে, এটা বিয়োগ করলে দেখো কত পাচ্ছি 25, আর এটা হচ্ছে 38, তাই তো? তাহলে n-1 কত পাচ্ছি আমরা? n-1 পাচ্ছি 3825/225, মানে হচ্ছে 17। তাহলে n ইজ ইকুয়াল টু হচ্ছে 18, ঠিক আছে, যেটা আমরা এখানে পেয়েছিলাম। তো এই পদ্ধতি তুমি যদি অনুসরণ করে করো তাহলে কিন্তু তুলনামূলকভাবে ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকবে। এবং এখানে এই যে দুই দিকে যোগ করার যে বিষয়টা তোমাদেরকে আলোচনা করলাম, সেই সাবধানতাটাও তোমাকে কিন্তু নেওয়ার প্রয়োজন হবে না, ঠিক আছে? খুব ভালো করে এই কোশ্চেনটা আমি তোমাদেরকে বুঝালাম। এটা তোমরা সবসময় মনে রাখবে, এই ধরনের কোশ্চেন কিন্তু আকছার তোমাদের পরীক্ষাতে আসে। চলে আসছি নেক্সট কোশ্চেনে। দস্তার অনুপাত যথাক্রমে 2:3 এবং 5:4, এই দুই প্রকার সংকর ধাতু সম পরিমাণে মিশ্রিত করে তৃতীয় প্রকারের সংকর ধাতু তৈরি করা হচ্ছে। তাহলে তৃতীয় মিশ্রণে তামা এবং দস্তার অনুপাত কি হবে? ঠিক আছে, অর্থাৎ প্রথম টাইপটা যতটা নেওয়া হচ্ছে দ্বিতীয় টাইপটাও ঠিক ততটাই নেওয়া হচ্ছে। ধরো 1 কেজি নেওয়া হলো, যা পাওয়া যাবে এটারও 1 কেজি নেওয়া হলো, তাতে অনুপাতটা ভিন্ন আছে বলে ভিন্ন পাওয়া যাবে। কিন্তু দুটোতে মিলিয়ে যখন আমরা 2 কেজি করছি তখন কি হবে, এর 1 কেজি থেকে তামার অনুপাত যেটা থাকবে, এর যেটা দ্বিতীয় ক্ষেত্রে যেটা তামার থেকে অনুপাতটা পাবো সেই দুটো এসে যোগ হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো আমি যেটা বলতে চাইছি। ধরো প্রথম টাইপ যেটা রয়েছে আর এটা হচ্ছে সেকেন্ড টাইপ, তাই তো? তাহলে প্রথম টাইপে অনুপাতটা আছে 2:3, সেকেন্ড টাইপে আছে 5:4। তাহলে ধরো দুটোতে 1 কেজি নিলাম, যেহেতু সম পরিমাণ বলে দিয়েছে। সম পরিমাণে যা হবে বা বলতে 1 কেজিতে যা হবে 100 কেজিতেও কিন্তু সমান হবে, রেশিওটা সমান হবে। তাহলে কি হচ্ছে যে প্রথম আমরা ধরো এটা 1 কেজি নিলাম, তাহলে 1 কেজি নিলে এখানে তামা আসছে কত? 2, আর এখানে তামা আসছে কত? 5, ঠিক আছে? তাহলে এখানে তামা কতটা আসছে এবং এখানে কতটা তামা আসছে সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে এখানে আমরা কি করব দেখো, এখানে আমরা দেখব আগে, এখানে আমরা দেখো কি করব, এখানে দেখব টোটাল পরিমাণটা কত হচ্ছে। এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে দেখো 9। এবারে এটা আমাদের সমান করতে হবে, কারণ অ্যাকচুয়ালি দুটোর পরিমাণ একই পরিমাণ নেই। তাহলে একই পরিমাণ করার জন্য আমরা কি করব, আমরা জাস্ট দুটো ক্ষেত্রে একটা সংখ্যা দিয়ে গুণ করব যাতে দুটো সমান হয়ে যায়। এখানে দেখো 5 আছে, তাহলে 9 দিয়ে গুণ করলে 45 হচ্ছে, এখানে 9 আছে 5 দিয়ে গুণ করলে 45 হচ্ছে। অর্থাৎ আমরা সমপরিমাণ বানাতে পারলাম, তাই তো? এতক্ষণে আমরা সমপরিমাণ বানাতে পারলাম। তাহলে সমপরিমাণ বানাতে গেলে এখানে আমাদের এখন অনুপাতটা কত দাঁড়াচ্ছে? 18:, 9 দিয়ে গুণ করছি, 9 2 18, আর এটা হচ্ছে 27। তেমনি ভাবে এটার ক্ষেত্রে কত হচ্ছে? 5 5 এ 25, আর এটার ক্ষেত্রে হচ্ছে 5 4 এ 20। তাহলে আমাদের কি হয়েছে টোটাল 45, এটা হচ্ছে 45 কেজিতেও বলতে পারো, 45 কেজি আর 45 কেজি। 1 কেজির ক্ষেত্রেও কিন্তু বের করা যেত, কিন্তু যেহেতু অনুপাতটা 5 রয়েছে তাই আমরা কম বার করা তুলনামূলকভাবে জটিল হয়ে যাবে। তাহলে 45 আমরা বার করলাম, সুবিধাজনক মান আমরা নেব। এবার কি করতে হবে, এটা আর এটা যেহেতু সমপরিমাণ মিশেছে, তাহলে এর তামার সাথে এর তামা আর এর দস্তার সাথে এর দস্তা যোগ হয়ে যাবে। তাহলে এখানে দেখো 18 আর 25 হচ্ছে 43, আর এখানে 27 আর 20 হচ্ছে 47। তাহলে তৃতীয় যে মিশ্রণটা পাওয়া যাবে তাতে তামা দস্তার অনুপাত কত হবে? 43:47। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? খুব ভালো প্রশ্ন, তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। দেখো এটা হচ্ছে একেবারে নতুন একটা টাইপের কোশ্চেন, এটা নাম্বার সিস্টেমের ভেতরে অনেক পরীক্ষাতে ইতিমধ্যে এসে গেছে। তো এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের
পরীক্ষার ক্ষেত্রেও ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। তো এখানে কি বলেছে দেখো, এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছ, এই বৃহদাকার একটা সংখ্যা, এই কোশ্চেনটা বোঝার আগে আমি তোমাদেরকে একটা এক্সাম্পল নিয়ে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব। সেখানে হচ্ছে কি, ধরে নাও এরকমই একটা সংখ্যা 5³ তাকে আমরা ভাগ করছি, মানে তুলনামূলকভাবে সোজা একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি বোঝাবো যেটা আমরা কিভাবে করছি। তাহলে 3 দিয়ে ধরো ভাগ করছি। তাহলে তোমরা জানো এটা যেহেতু অনেক ছোট কোশ্চেন, মানে ছোট ভ্যালু, তাহলে এটা হচ্ছে 125কে তুমি 3 দিয়ে ভাগ করবে, তাই তো? তাহলে 123 হচ্ছে 3 দিয়ে ডিভিজিবল, মানে এখানে রিমাইন্ডার কত থাকছে? রিমাইন্ডার থাকছে 2 যখন 3 দিয়ে ভাগ করা হচ্ছে। ঠিক আছে, এটা তুমি অনায়াসে বলতে পারছো এটাতে 2 থাকবে। কিন্তু এটা তো গেল সোজা বিষয়ের ক্ষেত্রে বা সোজা এরকম উত্তরের ক্ষেত্রে, মানে প্রশ্নের ক্ষেত্রে। এটাকে যদি আমরা একটু বৃহৎ ভাবে ভাবার চেষ্টা করি, তাহলে এটাকে দেখো তো এইভাবে লেখা যায় কিনা। 5/3, এটাতে একটা রিমাইন্ডার পাবো। একই রকম ভাবে 5/3, এটাতে একটা রিমাইন্ডার পাবো। এবারে 5/3, এটাতে একটা রিমাইন্ডার পাবো। এই তিনটে রিমাইন্ডারকে যদি আমরা গুণ করে দিই, তাহলেও কিন্তু আমরা রিমাইন্ডারটা পেয়ে যাব। অ্যাকচুয়ালি এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এইভাবেই করা হয়। তাহলে এখানে দেখো রিমাইন্ডার কত থাকবে? রিমাইন্ডার থাকবে 2 যখন আমরা 3 দিয়ে ভাগ করব। একই রকম ভাবে এখানেও থাকবে রিমাইন্ডার 2 যখন আমরা এইভাবে 3 দিয়ে ভাগ করব। একই রকম ভাবে রিমাইন্ডার থাকবে 2 একে যখন আমরা 3 দিয়ে ভাগ করব। তাহলে কত হচ্ছে? রিমাইন্ডার 2 ইন্টু 2 ইন্টু 2 মানে হচ্ছে 8। ঠিক আছে, এবং তাকে ভাগ করা হচ্ছে, তখন কিন্তু 3 ইন্টু 3 ইন্টু 3 নয়, অ্যাকচুয়ালি ভাগ করা হচ্ছে 3 দিয়ে। তাহলে আমরা তখন রিমাইন্ডার কত পাচ্ছি? 2 পাচ্ছি যখন আমরা 3 দিয়ে করব। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এবার তোমাকে এই বিষয়টাকে আরেকটু ভালোভাবে বুঝতে হবে এই কোশ্চেনটার মাধ্যমে। এখানে দেওয়া আছে 17^200, তাকে 18 দিয়ে ভাগ করা হচ্ছে। ঠিক আছে, এবারে দেখো 18 থেকে এই সংখ্যাটা কিন্তু ছোট, তাহলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা ভাগ করা যাবে না। কিন্তু আমরা যদি 18 সর্বনিম্ন মানে 1-এর ঘরে খাওয়াই, তাহলে অবশিষ্ট কত আসবে? ঠিক আছে, তুমি ধরো তুমি এটা ধরে নাও যেখানে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 17, একে আমরা 18 দিয়ে ভাগ করছি। তাহলে 18 1 হয়েছে 18, বিয়োগ করলে কত হবে? -1 হবে। বিয়োগ করলে -1 হবে। তাহলে সেই অবশিষ্টটা আমরা এখানে নেব, তার মানে -1 থাকছে। তাহলে সেই -1 কতবার আসবে? এখানে দেখো 3 এর ক্ষেত্রে, পাওয়ারের ক্ষেত্রে 3 বার এইভাবে রিমাইন্ডারটা গুণ হয়েছে, তাহলে এর ক্ষেত্রে 200 বার আসবে। তার মানে কি, এই 1 রিমাইন্ডারটা 200 বার গুণ হবে, পাওয়ার মানে হচ্ছে ততবার। তাহলে রিমাইন্ডার কত পাবো? যখন 18 দিয়ে ভাগ করব, তাহলে কত পাবো? এটা যেহেতু একটা জোড় সংখ্যা, তাহলে এর রিমাইন্ডার সবসময় কত হবে? -1 জোড় পাওয়ার আছে, তাহলে এটা হবে 1, তাই তো? 1, তার মানে রিমাইন্ডার আসবে 1 যখন 18 দিয়ে ভাগ করা হবে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। এবার এই ধরনের কোশ্চেন একটা টুইস্ট তোমাকে মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখবে। কি বিষয়? যে ধরো এই সংখ্যাটিতে এই যে 17^200 জায়গায় থাকলো 201, একে 18 দিয়ে ভাগ করছো। ঠিক আছে, একে ভাগ করলে কি হবে? একই রকম ভাবে এখানে থাকবে -1। ঠিক আছে, তখন আমরা এটাকে কি লিখবো? রিমাইন্ডার হবে 1^201 যখন 18 দিয়ে ভাগ করা হচ্ছে। তাহলে এটা কত হবে? যেহেতু এটা বিজোড় সংখ্যা, তাহলে তার পাওয়ার কত হয়ে যাবে? -1 কে 200 একবার গুণ করলে কত হবে? -1/18, যখন 18 দিয়ে ভাগ করা হচ্ছে তখন -1 রিমাইন্ডার থাকছে। এরকম ক্ষেত্রে নেগেটিভ কিন্তু তোমার অপশনে দেওয়া থাকবে না। ঠিক আছে,
তাহলে সেক্ষেত্রে রিমাইন্ডারটা অ্যাকচুয়ালি কত হবে না 18 - 1, এই যে সংখ্যাটা রয়েছে তার সাথে এটাকে যোগ করে দিবে, উপরে যেটা বেরোবে, তার মানে তখন উত্তর হবে 17। বুঝতে পারছো? এখানে যেহেতু 200 দেওয়া রয়েছে তাই আমাদের উত্তরটা হচ্ছে 1। যদি এটা 201 বা 203 বা যে কোনো বিজোড় সংখ্যা থাকতো তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তরটা হতো 17, অপশন বি সেক্ষেত্রে উত্তর হতো। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনে দেখছো যে সময়ে 80,000-এর পরিমাণ মানে 80,000 টাকার পরিমাণ হয় 92,610, কত না 10% পার অ্যানাম, মানে প্রতি বর্ষে সুদের হারটা 10% ধরে চক্রবৃদ্ধি সুদ, এবং সুদটা কেমন দেওয়া হচ্ছে না অর্ধবার্ষিকী, অর্থাৎ প্রতি 6 মাসে তার টাকাটা মূলের টাকা এসে নিয়ে যেটা সুদ হচ্ছে সেই সুদটা মূলের সাথে আবার অ্যাড হচ্ছে। ঠিক আছে? তো এইরকম ক্ষেত্রে কি হচ্ছে যে প্রথমে ধরো তোমার 80,000 টাকা ছিল, 6 মাস হওয়াতে যত সুদ পাওয়া গেল সেই সুদটা এসে নিয়ে অ্যাড হলো তোমার মূলের সাথে, অর্থাৎ 80,000 টাকার সাথে। তারপর পরবর্তী 6 মাসে আবার যা ইন্টারেস্ট হলো সেটা আবার অ্যাড হলো। তাহলে যদি এখানে একটা বিষয় বোঝো যে প্রতি বছরে যদি রেট অফ ইন্টারেস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে 10%, এটা কিন্তু পার অ্যানাম। ঠিক আছে? কিন্তু রাউন্ড হচ্ছে অর্ধবার্ষিকী, অর্থাৎ 6 মাস পরে। তাহলে সেক্ষেত্রে কি হবে, 6 মাসে ইন্টারেস্টটা একই পরিমাণ অর্থ ক্ষেত্রে 6 মাসে এটা কত হয়ে যাবে, হাফ হয়ে যাবে, মানে ইফেক্টিভটা হচ্ছে হাফ। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, 5% মানে হচ্ছে 1/20 পাচ্ছি, তাই তো? এরপর টাইমটা কি হচ্ছে, টাইম অ্যাকচুয়ালি আমাদের বলেছে বের করতে, এটা আমাদেরকে বের করতে বলেছে, এটা ধরে নিলাম টি। কিন্তু টিটা যা হওয়ার কথা, টিটা ধরে নাও টিটা সাপোজ আমি বলছি 2 বছর, তাহলে 2 বছর হতে গেলে যদি বাৎসরিক চক্রবৃদ্ধিটা হতো তাহলে তোমার 2বার রাউন্ড আপ হতো। কিন্তু যেহেতু অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধিটা হচ্ছে তাহলে কি হবে, 4বার হবে, মানে কি হচ্ছে 2 গুণ হয়ে যাচ্ছে। তার মানে কি এখানে প্র্যাকটিক্যালি 2 ভাগ হলো এবং এখানে প্র্যাকটিক্যালি 2 গুণ হবে। বুঝতে পারলে? এরপর যেটা সিচুয়েশন দাঁড়াচ্ছে সেটা দেখো, খুব ভালো করে এখানে বুঝতে হবে। এই যে 80,000 টাকা ছিল, এটা ছিল প্রিন্সিপাল, এবং অ্যামাউন্ট যেটা তৈরি হয়েছে এটা হচ্ছে 92,610। আমরা বোঝার সুবিধার্থে 00 ধরো কেটে দিলাম, তাহলে কত আসছে 8,000 থেকে 9,261। এবারে তুমি যখন এটা নিয়মিতভাবে চর্চা করতে থাকবে, চক্রবৃদ্ধির অঙ্কগুলোকে করতে থাকবে, তখন তুমি দেখতে পাবে অ্যাকচুয়ালি এই যে 8,000টা রয়েছে এটা হচ্ছে 20-র কিউব, আবার এটা হচ্ছে 21-এর কিউব। এই জায়গাটা কোথার থেকে এসেছে, 20 থেকে 21 হয়েছে, 20 থেকে 21 হয়েছে, 20 থেকে 21 হয়েছে, তার থেকে এই জায়গাটা তৈরি হয়েছে। তার মানে ক বছর হয়েছে, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, 3বার হয়েছে। বুঝতে পারলে? তাহলে 3বার যদি হয় তাহলে তোমার এখানে টাইমটা কি হবে, এটা সমান হচ্ছে 3, মানে 2t যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার 3 বছর। ওকে, মানে আমরা হিসাবটা পাচ্ছি, টি এর হিসাবটা পাচ্ছি, এই টিটা সেটা সমান হচ্ছে 3, তাহলে অ্যাকচুয়াল টি এর দ্বিগুণ এটা, তাহলে টিটা কত হবে, t/2, অর্থাৎ আমাদের এখানে
অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন, এটা বুঝতে হবে কিভাবে এসেছে। 3/2 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে।